যাচ্ছে তার হাতটা, যে সিবিআই কোনো কাজ করতে পারছে না। সেগুলো দেখতেই চাইছে না সিবিআই। আমরা জানি না সিবিআই কেন সঠিক তদন্ত করছে না। ভালো করে দেখুন, প্রথম দিন থেকে আজ পর্যন্ত অনেকগুলো প্রশ্ন ধোঁয়াশায় ঢাকা। শুনলে অবাক হয়ে যাবেন। পলিগ্রাফ টেস্ট হয়েছিল। আমি তারক ঘোষ, আর আপনারা দেখছেন ভয়েস 9 বাংলা। সিবিআইকে বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে কে কে যুক্ত সে ব্যাপারে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল, এবং গতকাল এ ব্যাপারে একটা মুখবন্ধ খামে আদালতকে রিপোর্ট দেওয়ার কথা। কিন্তু সিবিআইকে দেখে মনে হয়েছে আপনাদের একবারও আদালতের এত বড় ভৎসনা করার পর তাদের মধ্যে লজ্জিত হওয়ার কোনো লক্ষণ দেখা দিয়েছে বা দেখা গেছে মনে হচ্ছে? আদালত তো পরিষ্কার বলে দিয়েছিল নির্যাতিতার মায়ের বক্তব্য রেকর্ড করতে। সিবিআই রিপোর্টে দাবি করেছে নির্যাতিতা মায়ের বক্তব্য রেকর্ড করেছে, কিন্তু বিচারপতি খাতা উল্টে চ্যালেঞ্জ করে বলেছেন আপনারা বলছেন মায়ের বক্তব্য নিয়েছেন, কিন্তু সেই বয়ান মূল রিপোর্টে কোথায়? এই একটা সবেধন নীলমণি সঞ্জয় রায়। এই সঞ্জয় রায় একমাত্র অপরাধী যে একমাত্র এত বড় কাণ্ড ঘটিয়ে ফেলেছে। সঞ্জয় রায়কেই ধরে রেখে দিয়েছে সিবিআইও। কেন ধরে রেখে দিয়েছে? কেন আদালতের কথায় কপি অ্যান্ড পেস্ট করে চলেছে বারবার? কি তদন্ত করেছে 1 বছর 7 মাস ধরে আপনারাই বলুন তো? মূল অপরাধী একজন না অনেকজন? আর আর্জি করে যে বিরাট নেটওয়ার্ক চলতো, একজন, সেখানেও সবেধন নীলমণি একজন, সন্দীপ ঘোষ। এর বাইরে একের পর এক তারা ইন্টারোগেট করেছে নানা ব্যক্তিকে, কিন্তু আদপে কি হয়েছে? কার হাত রয়েছে তাদের মাথার ওপরে? কিংবা যারা এই অপরাধটা বা যে এই অপরাধটা করেছে তাদের মাথার ওপর কার বা কাদের হাত রয়েছে? যে সিবিআই একটা সেন্ট্রাল এজেন্সি, সেও কপি অ্যান্ড পেস্ট করে চলেছে 1 বছর 7 মাস ধরে। একজনকে কেন ধরে রেখেছে? ভালো করে দেখুন, প্রথম দিন থেকে আজ পর্যন্ত অনেকগুলো প্রশ্ন ধোঁয়াশায় ঢাকা। ময়না তদন্তের রিপোর্টে যে 150 গ্রাম ফ্লুইডের কথা বলা হয়েছিল, কি ইঙ্গিত করে সেটা? যে কাজটা একজনের নয়, অনেকজনের। কিন্তু সেই সত্যটা সিবিআই এড়িয়ে গেল কেন বারবার? আর সিবিআই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে মূল অপরাধী বানিয়ে চার্জশিট পেশ করে দিল। রাজ্য সরকার তো আগেই ধরে দিয়েছিল তাকে। সঞ্জয় রায় তো মূল অপরাধী, তার সাজাও হয়ে গিয়েছিল। সিবিআই কিন্তু সেখান থেকে বেরোতে পারেনি একেবারেও, এখনও বেরোতে পারেনি। সঞ্জয় রায়কেই তারা একমাত্র অপরাধী ধরে রেখে দিয়েছে। আবার দেখুন, এই যে 150 গ্রাম ফ্লুইডের কথা বলা হচ্ছে, সিবিআই এর চার্জশিট এবং সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি CFSL এর রিপোর্ট অনুযায়ী নির্যাতিতার শরীরে শুধুমাত্র মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের ডিএনএ, লালা ও বীর্যের নমুনা মিলেছিল। আর ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া চুল এবং সঞ্জয়ের জামাকাপড়ে নির্যাতিতার রক্তের দাগ পজিটিভ আসে। যে ডিএনএ প্রোফাইলিং শুধু সঞ্জয় রায়েরই করা হয়েছে, নাকি সে রাতে উপস্থিত বাকি সন্দেহভাজনদেরও করা হয়েছিল? সিবিআই উত্তরে পরিষ্কার জানিয়েছিল তারা শুধুমাত্র মূল অভিযুক্তেরই ডিএনএ পরীক্ষা করেছে, কেননা ফরেনসিক নমুনায় অন্য কোনো পুরুষের ডিএনএ বা অজ্ঞাত চিহ্ন পাওয়া যায়নি। বুঝে দেখুন, এটা কি একটা সিবিআই এর মতো একটা বিরাট এজেন্সির কাজের নমুনা? মনে হচ্ছে না একটা রোবোটিক পদ্ধতিতে চলছে? যে ধরনের প্রোগ্রাম করে দেওয়া হয়েছে সেই প্রোগ্রামের বাইরে বেরোতে পারছে না। তাহলে নির্যাতিতার মা যে অভিযোগ করেছিলেন, যার নাম এনেছিলেন ব্যানার্জি পরিবারের, তাকে কি ইন্টারোগেট করেছে? তাড়াহুড়ো করে ভেঙে ফেলা হয়েছিল অনেক কিছুই, কেননা বিভিন্ন জায়গায় রক্তের দাগ ছিল, হাত ধোয়া হয়েছিল। তাহলে সিবিআই এড়িয়ে গেল কেন সেগুলোকে? কেননা ওই একজনকেই, সঞ্জয় রায়, যাকে পাওয়া গেছে, সেটা আবার রাজ্য সরকারই ধরেছিল, সে যেন আর বেরোতে না পারে, সেই কারণেই এখনো পর্যন্ত সিবিআই ওই একটা তত্ত্বে বিশ্বাস করছে, ওই একটা তত্ত্বের বাইরে থেকে বেরোতে পারছে না, সেই জন্য কপি অ্যান্ড পেস্ট কথাটা বলা হয়েছে। কিন্তু ফরেনসিক সায়েন্স আর মেডিকেল লজিক কি বলছে জানেন তো?
একজন সাধারণ সিভিক ভলেন্টিয়ারের পক্ষে কি এই ধরনের নির্যাতন করা সম্ভব? সিবিআই কেন সেই রাতে সেমিনার রুমের আশেপাশে থাকা অন্য প্রভাবশালীদেরও ডিএনএ প্রোফাইলিং বা লাই ডিটেক্টর টেস্টের রিপোর্ট আদালতে পেশ করতে গড়িমসি করল? কার ডিএনএ আড়াল করছে সিবিআই? আর সেই ব্যক্তির বা যারা ছিল, একাধিক ব্যক্তি যদি হয়ে থাকে, তাদের মাথার ওপর যে হাতটা রয়েছে, সেই কারণে কি সিবিআই এগোতে পারছে না? আর কেনই বা একই তত্ত্বে অনড় রয়েছে? দেখুন, 2025 সালের জানুয়ারি মাসে শিয়ালদা আদালত সিবিআই এর দেওয়া তথ্যের উপর ভিত্তি করেই সঞ্জয় রায়কে একমাত্র দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। নিম্ন আদালত যখন সিবিআই এর চার্জশিট মেনে নিয়ে একজনকে একক অপরাধী হিসাবে সাজা দিয়ে দিয়েছে, তখন সিবিআই উচ্চ আদালতে গিয়ে হঠাৎ বলতে পারে না যে না, আমাদের প্রথম তত্ত্বটি ভুল ছিল, এতে আরও 4 জন যুক্ত ছিল। এমনটা করলে সিবিআই এর নিজেদের বিশ্বাসযোগ্যতাই নষ্ট হবে এবং সঞ্জয় রায়ের আইনজীবীরা সেই সুযোগ নিয়ে তাকেও খালাস করে দেওয়ার আইনি পথ পেয়ে যাবেন। তাহলে এতদিন ধরে তদন্তে তারা কি খুঁজে চলেছেন? সন্দীপ ঘোষের বাইরে কাউকে পাওয়া গেছে? সঞ্জয় রায়ের বাইরে কাউকে খুঁজে পাওয়া গেছে? আর সিবিআই যদি বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়ে যাবে বলে তাদের মনে হয়ে থাকে, তাহলে এখন তাদের বিশ্বাসযোগ্যতাটা আছে তো? আপনারা কি মনে করেন? লিখুন কমেন্টে যে সিবিআই কি তাদের বিশ্বাসযোগ্যতা রাখতে পেরেছে? আর একটা জিনিস দেখুন, আধুনিক ক্রাইম ইনভেস্টিগেশনের সবচেয়ে বড় হাতিয়ার হলো ডিজিটাল এভিডেন্স, সিসিটিভি ফুটেজ, কল ডিটেলস রেকর্ড, এইসব। অভয়াকাণ্ডের পর আরজি করে সিসিটিভি ফুটেজের একটা বড় অংশ নাকি টেকনিক্যাল গ্লিচের কারণে গায়েব হয়ে গিয়েছিল। কে গায়েব করেছিল? কারা গায়েব করেছিল? গায়েব করার কারণ কী ছিল? সিবিআই বুঝতে পারেনি একটু? সাধারণ গোয়েন্দারা তো বুঝতে পারবেন যে নিশ্চয়ই এমন কিছু ছিল, তাই টেকনিক্যাল গ্লিচ এসে গিয়েছিল। বুঝতে পারছেন? তাহলে কাকে বাঁচানোর জন্য চেষ্টা করেছিল সিবিআই? এখন তো আর রাজ্য সরকারের ভূমিকাটা আসছে না। রাজ্য সরকারের তো বদল ঘটে গেছে, মমতা এখন নেই মুখ্যমন্ত্রী। তাহলে এখনও সিবিআই কাকে বাঁচাতে চাইছে? নিজের উদ্যোগে, নাকি কারো অভয় হাত রয়েছে বলে? আর সেই হাতটা কত শক্তিশালী বুঝতে পারছেন? মমতা ব্যানার্জি এখন নেই, তাহলে কার হাত কত লম্বা? আরেকটা প্রশ্ন আছে, সেই রাতে কার কার মোবাইল টাওয়ার লোকেশন চেস ডিপার্টমেন্টের আশেপাশে ছিল? সিবিআই কেন সেই প্রভাবশালী ডাক্তার এবং আধিকারিকদের ডিলিট হয়ে যাওয়া হোয়াটসঅ্যাপ চ্যাট ও কল রেকর্ডস পাবলিকলি বা আদালতে স্পষ্টভাবে তুলে ধরল না? আরেকটা কথা, ডেটা রিকভারি করতে সিবিআই এর মতো সংস্থার মাসের পর মাস সময় লাগছে, এটা আপনারা বিশ্বাস করেন? নাকি সময় নষ্ট করার একটা সুপরিকল্পিত চাল, যেভাবে প্রোগ্রাম করে দেওয়া হয়েছে সেইভাবেই চলছে? কলকাতা হাইকোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা কোনো রাজনৈতিক অভিযোগের ভিত্তিতে নয়, বরং ফরেনসিক ও বস্তুনিষ্ঠ প্রমাণের ভিত্তিতে সিবিআইয়ের কাছ থেকে বৃহত্তর ষড়যন্ত্রের জবাব চাইছে। সিবিআই যদি আগামী শুনানিতে অর্থাৎ 6ই আগস্ট সন্তোষজনক অগ্রগতি রিপোর্ট জমা দিতে না পারে, তাহলে আদালত নিজেই এই তদন্তের ভবিষ্যৎ নিয়ে কঠোর সিদ্ধান্ত নিতে পারে। ভাবুন, আদালত এতবার ভৎসনা করছে আর সিবিআই কপি অ্যান্ড পেস্ট করে চলেছে। কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতিদ্বয় শম্পা সরকার এবং তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ সিবিআইয়ের কার্যকলাপে চরম ক্ষোভ প্রকাশ করেছে। বলেছে দীর্ঘ সময় পার হয়ে যাওয়ার পরও সিবিআই বৃহত্তর ষড়যন্ত্রের শিকড়ে পৌঁছতে ব্যর্থ হয়েছে। আদালত পরিষ্কার বলে দিয়েছে, সিবিআই যদি দ্রুতই ষড়যন্ত্রের কিনারা না করতে পারে, তবে এই তদন্ত তাদের হাত থেকে কেড়ে নেওয়া হতে পারে। কি কাজটা করেছে? নতুন কি কাজটা করেছে? কেন করতে পারেনি? আর পরবর্তী আবার যে শুনানিটা হবে 6ই আগস্ট, সিবিআইকে সমস্ত গোপন নথি ও ডায়েরি বন্ধ খামে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর সেই রিপোর্টের পরই স্পষ্ট হবে নেপথ্যের আসল প্রভাবশালী মুখটা কার। কিন্তু তাকে কি খুঁজবে সিবিআই? যদি খুঁজতো তো অনেক আগেই খোঁজা হয়ে যেত। খুঁজতে চাইছে বলে কি আপনাদের মনে হচ্ছে? লিখুন কমেন্টে কার হাত থাকতে পারে। অভয়া কি আদৌ বিচার পাবে? তার মা কি বলছেন? আজকে প্রায় 2 বছর হতে গেল, আমার মেয়ে আর বাড়ি আসবে না, কিন্তু বিচারটা তার একটা সুরক্ষিত বলয়ের মধ্যে যে ঘটনাটা ঘটেছিল তার বিচার পেতে যে এত দেরি হবে, আমাদের হাতে ছেড়ে দিলে আমরা বিচার করে দিতে পারি।
সিবিআই বৃহত্তর ষড়যন্ত্র শব্দবন্ধটি কেবল মুখের কথায় বা ফাঁকা বুলির মতো রিপোর্টে ব্যবহার করছে, কিন্তু বাস্তবে সন্দীপ ঘোষ বা আরজি করে প্রভাবশালী সিন্ডিকেটের সঙ্গে মূল অপরাধের যোগসূত্রটা কোথায় তার কোনো নতুন প্রমাণ 1 বছর 7 মাসেও বের করতে পারেনি। আর সাধারণ মানুষ বলছেন বের করতে পারেনি না বের করেনি, ভয়ে না অন্য কোনো কারণে। সোজা কথায়, নতুন প্রভাবশালী অপরাধীদের নাম জড়ানোর মতো অকাট্য বৈজ্ঞানিক প্রমাণ সিবিআইয়ের হাতে নেই। আর পুরনো তত্ত্ব থেকে সরলে নিজেদের সাজা করানো জেতা মামলাটাই হাতছাড়া হয়ে যাবে। তবে কি এই কারণে সিবিআই এক জায়গায় দাঁড়িয়ে ঘুরপাক খাচ্ছে? কলকাতা হাইকোর্টে সিবিআইয়ের জমা দেওয়া রিপোর্ট দেখে আদালত জানায় এটা তো স্রেফ কপি পেস্ট রিপোর্ট, নতুন কি তথ্য আছে এতে? ভাবতে পারেন, অভয়ের মা রত্না দেবনাথ একজন প্রভাবশালী ব্যক্তির নাম করেছিলেন, তাকে গুরুত্ব দেওয়া হয়নি বিন্দুমাত্র। আসলে কি জানেন তো, যে কেন্দ্রীয় সংস্থার উপর দেশের মানুষের শেষ ভরসা থাকে, সেই সংস্থাও যদি ক্ষমতার সমীকরণের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে, তবে এই দেশের সাধারণ মানুষ বিচার পাবে কোথায়? সিবিআই কেন আদালতে দাঁড়িয়ে স্পষ্ট করে বলছে না কারা তাদের তদন্তে বাধা দিচ্ছে? কোন সেই ক্ষমতাশালী হাত? কেননা অভয়া আজ শুধু একটা নাম নয়, অভয়া একটা সিস্টেমের দুর্নীতির বিরুদ্ধে একটা জ্বলন্ত প্রতিবাদ। সিবিআই হয়তো অনেক প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছে, ভয়ে, কারো চাপে। যে কোনো তো একটা কারণ থাকবেই, কারণ স্বাধীন সংস্থা, তদন্তকারী সংস্থা, তারা তো নিজেদের সাফল্যটাই দেখবে, ব্যর্থতাটা তো দেখবে না। কিন্তু যেভাবে এগিয়ে চলেছে ব্যর্থতাটাই সামনে আসছে। কিন্তু বাংলার মানুষ তো প্রশ্ন করবে, প্রশ্ন করা বন্ধ করবে না। যারই হাত থাকুক, সেই হাত যত দীর্ঘ হোক না কেন, বাংলার মানুষ প্রশ্ন করবে। সিবিআইকে আগামী 6ই আগস্ট এর মধ্যে যাবতীয় সংগৃহীত সমস্ত কেস ডায়েরি, আসল নথি সম্পূর্ণ আকারে আদালতে পেশ করার চূড়ান্ত সময়সীমা দেওয়া হয়েছে। কিন্তু আদালতের কড়া চাবুকের পরও সিবিআই কি শেষ পর্যন্ত হাত বাড়াবে প্রভাবশালী মহলের দিকে? আপনাদের কি মনে হয়, সিবিআই কি সত্যিই কোনো মহাশক্তিশালী চক্রকে আড়াল করছে? কমেন্ট সেকশনে আপনার মতামত জানান, ভিডিওটি শেয়ার করুন যাতে এই প্রশ্নগুলো ধামাচাপা না পড়ে যায়। দেখা হবে পরের ভিডিওতে। এতক্ষণ আপনারা দেখছিলেন ভয়েস 9 বাংলা, মানুষের পাশে, সত্যের পক্ষে।